গত ৪৮ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা ভূমিকম্প নাড়া দিয়ে গেছে এবং যে নাড়া দেওয়া ভূমিকম্পের প্রধান অংশে ছিল বাংলাদেশ মিলিটারি হেডকোয়ার্টার ক্যান্টনমেন্ট এবং ছাত্র জনতার অন্যতম প্রধান নায়ক হাসনাত আবদুল্লাহ। সেখান থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পর্যন্ত এক পায়ে এসে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ব্যানের বিরুদ্ধে দ্বিতীয় কোনো অপশন থাকতে পারবে না। এবং কেন এতটা বড় পরিবর্তন হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো প্রথম দিকে বলেছিল কোনো ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা অবস্থান নেবে না। এত বড় পরিবর্তন, এত বড় টেকটনিক শিপমেন্ট অ্যাকচুয়ালি কীভাবে হয়েছে, এর পেছনের কারণ কি এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব কিনা, এবং ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কেন আওয়ামী লীগকে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে এবং কেন সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচন তাদের চাই। একইভাবে ভারতীয় মিডিয়া থেকে ভারতীয় সেনাপ্রধানও কেন ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, এর পেছনের কারণ কি, এমন যতগুলো খুঁটিনাটি বিষয় রয়েছে তার সব কিছু উঠে আসবে আমাদের আজকের ভিডিওতে, এবং পুরো ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত অপেক্ষা করুন। মনে করা হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে জারি হতে পারে সেনা শাসন অথবা জারি হতে পারে ইমার্জেন্সি। একটি সূত্রের দাবি, রবিবার মধ্যরাতে অত্যন্ত জরুরি ভিত্তিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বৈঠক ডাকেন। প্রায় 2 ঘন্টা চলে সেই বৈঠক। আরো জানা যাচ্ছে, ওই বৈঠকের পর জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেও দেখা করেন। জেনারেল ওয়াকার ডাকছিল, ঠিক আছে, উনি আমার রুমমেট ছিলেন, ঠিক আছে, আমরা একসাথে, আমার সিনিয়র উনি 13 লঙ্কা ছিলেন, আমি 26-এ ডাকছিল। 1 ঘন্টা ওনার বাসায় আমার সাথে ওনার কথা হয়েছে, 1 ঘন্টা ওনার বাসায়। এই যে পরিস্থিতিটা এরকম কেন, এরকম মানে আমরা সেনাবাহিনী ডক্টর ইউনূস এগুলিকে মুখোমুখি করাচ্ছি কেন, যেখানে সামনে একটা নির্বাচন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। আর মাত্র 2 দিন পরে এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবর্তন হয়ে যেতে পারে। আর এই 2 দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে, এটার জন্য কিন্তু ইন্ডিয়ার উঠে পড়ে লাগছে। বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের অনেককে দিয়ে মিছিল করাইতেছে, এই সমন্বয়কদের ভিতর ঝামেলা বাধাই দিছে। দেখতে পারতেছেন সেনাবাহিনীদের ভিতরে একটা থমথমে অবস্থা। কি জন্য? 2 দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র গুজব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন, দেশের এই পরিস্থিতিতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত। পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। শত চেষ্টার পরও গোপন থাকছে না গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামি পুলিশ কর্মকর্তারা। এভাবে কর্মস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছেন 15 থেকে 20 পুলিশ কর্মকর্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন ভয়ঙ্কর ভাষণ দিল, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে জাহিদটাকে কেমন ভয়ঙ্কর তথ্য নিয়ে কথা বলেছে সেই বিষয়টিও দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটু লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে এরপর এক দেখে আসি। বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্র জানায়, সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে অফিসার্স অ্যাড্রেসে কথা বলেন। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্ত হন। সূত্র জানায়, কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়। ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, নানা গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকে নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে, এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সামনে ঈদ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। যদি কোনো কারণে কোথাও আইন শৃঙ্খলার অবনতি হয়, কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে।
গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে সে বিষয়েও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের সফরকালে কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনের সহযোগিতার জন্য সেনাপ্রধান রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে সেনাপ্রধান বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটর সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, গত রোববার ঢাকা সেনানিবাসের সেনামা লঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত 48 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা ভূমিকম্প নাড়া দিয়ে গেছে এবং যে নাড়া দেওয়া ভূমিকম্পের প্রধান অংশে ছিল বাংলাদেশ মিলিটারি হেডকোয়ার্টার ক্যান্টনমেন্ট এবং ছাত্র জনতার অন্যতম প্রধান নায়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পর্যন্ত এক পায়ে এসে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ব্যানের বিরুদ্ধে দ্বিতীয় কোনো অপশন থাকতে পারবে না। এবং কেন এতটা বড় পরিবর্তন হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো প্রথম দিকে বলেছিল কোনো ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা অবস্থান নেবে না। এত বড় পরিবর্তন, এত বড় টেকটনিক শিপমেন্ট অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে, এর পেছনের কারণ কি এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব কিনা এবং ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কেন আওয়ামী লীগকে অন্ধভাবে সমর্থন করে যাচ্ছে এবং কেন সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচন তাদের চাই, একইভাবে ভারতীয় মিডিয়া থেকে ভারতীয় সেনা প্রধানও কেন ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, এর পেছনের কারণ কি, এমন যতগুলো খুঁটিনাটি বিষয় রয়েছে তার সবকিছু উঠে আসবে আমাদের আজকের ভিডিওতে এবং পুরো ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত অপেক্ষা করুন। তার আগে অবশ্যই আমাদের আজকের ভিডিওর স্পন্সর নিয়ে একটু কথা বলতে হয়। আমাদের আজকের ভিডিওর স্পন্সর লা অর্গানিকা। লা অর্গানিকার ঘি ভাজা লাচ্ছা সেমাই পবিত্র ঈদ উপলক্ষে পাচ্ছেন 20% ডিসকাউন্টে। লা অর্গানিকার সুপার প্রিমিয়াম ঘি ভাজা লাচ্ছা সেমাইটি বিএসটিআই অনুমোদিত এবং শতভাগ এক্সপোর্ট কোয়ালিটির। তো ঝটপট অর্ডার করে ফেলুন লা অর্গানিকার ঘি ভাজা লাচ্ছা সেমাই। লা অর্গানিকার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি অলরেডি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। ঘটনা সূত্রপাত হয়েছে প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে, যে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা সরাসরি বলে দিয়েছিলেন আওয়ামী লীগকে ব্যান করার কোনো ইন্টেনশন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের নেই এবং সেখান থেকেই শুরু হয়েছে টেকটনিক শিপমেন্ট, যার প্রধান কেন্দ্রে মূলত ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রত্যেকটা প্রান্তে তারা রাস্তায় নেমে এসেছে এবং প্রধান উপদেষ্টার সেই বক্তব্যকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং আওয়ামী লীগকে ব্যান করতে হবে সেই দাবিতে মাঠে নেমেছে। ঠিক তার পরের দিন 21শে জুলাই দুপুর 1টার দিকে হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে ডিটেলস জানিয়ে দেন যে আওয়ামী লীগ রিফাইন্ড নামে ক্যান্টনমেন্ট থেকে একটা প্রস্তাব করা হয়েছিল তাদেরকে সেখানে নিয়ে গিয়ে, এবং সেই প্রস্তাবের সরাসরি যখন বিরোধিতা করেছিলেন হাসনাত আব্দুল্লাহ তখন তাকে সরাসরি বচ্চনামূলক শব্দে তিরস্কার করা হয় এবং তাকে ডিরেক্টলি বলা হয়, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকেও বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। মিলিটারি হেডকোয়ার্টারে এই ধরনের শব্দচয়ন হাসনাত আব্দুল্লাহকে নাড়িয়ে দিয়েছিল এবং তিনিও সরাসরি চ্যালেঞ্জ দিয়ে এসেছেন আওয়ামী লীগ ব্যানের বাইরে দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করা যাবে না এবং আওয়ামী লীগ ব্যান করতেই হবে। আলটিমেট এই চ্যালেঞ্জের শেষ পর্যন্ত মিটিং কোনো ধরনের পথ খুঁজে পায়নি, কিন্তু মিটিং শেষ হয়েছে কোনো ধরনের সমাধান ছাড়াই। দেশের মিলিটারি হেডকোয়ার্টারে রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্পের মূল কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে মূলত বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি তাপসকে, সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে এবং সাবেক বন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে। হাসনাত আব্দুল্লাহ সেই পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়তে রীতিমতো এটা ভাইরাল হয়ে এবং হাসনাত আব্দুল্লাহকে হিরো খেতাব দিয়ে শতভাগ প্রচার চালায় দেশের আম জনতা থেকে ছাত্র জনতা সবাই, এবং এর পেছন থেকে শুরু করে এতটা জনপ্রিয়তার দিক লক্ষ্য করে দেশের রাজনৈতিক দলগুলো রীতিমতো তাদের স্টেটমেন্ট পরিবর্তন করতে থাকে। গত নভেম্বরে যে মির্জা ফখরুল ইসলাম সরাসরি বলেছিলেন বিএনপির কোনো রাজনৈতিক দলকে ব্যান করার পক্ষে নেই এবং তারা এটা সমর্থন করবে না, ঠিক তারাই এখন বলছে দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। একই অবস্থা জামায়াতে ইসলামেরও, তারাও আওয়ামী লীগ ব্যানের পক্ষে মত দিয়েছে। হঠাৎ করে যে বিশাল শিপমেন্ট হয়েছে এর পেছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে মানুষের মতামত শতভাগ আওয়ামী লীগ ব্যানের পক্ষে। যে ইস্যুকে কেন্দ্র করে আমিও আমার ইউটিউব কমিউনিটিতে একটা পুল পোস্ট করি, যে পোস্টে রীতিমতো 65,000-এর বেশি ভোট পড়েছে এবং 87%-এর বেশি ভোট পড়েছে, তারা সবাই আওয়ামী লীগের ব্যান চায়। কিন্তু দেশের এই বিশাল জনসংখ্যা যখন আওয়ামী লীগের ব্যান চায় তখন মিলিটারি হেডকোয়ার্টার থেকে শুরু করে ফরেন পাওয়ারগুলো কেন আওয়ামী লীগকে চায়, এর পেছনের অন্যতম প্রধান কারণগুলো যদি খুঁজতে যান খুব ইন্টারেস্টিং অনেক কিছুই আপনি খুঁজে পাবেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তারা সবাই তখন সুবিধাভোগী হয়। সেই সুবিধাভোগীদের তালিকায় টিআইবি থেকে শুরু করে ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে শুরু করে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এমনকি ফরেন পাওয়ারের যতগুলো বিগ বডি রয়েছে তারা সবাই। এই সুবিধাভোগীরা সেই সব টাকাগুলো কিভাবে পায় তার একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে আমি দিচ্ছি। গত 16 বছরে সব মিলিয়ে $240 বিলিয়ন বেশি পাচার করেছে আওয়ামী লীগ এবং যে টাকার সবচেয়ে বড় অংশটা গিয়েছে মূলত ইন্ডিয়াতে। এখন পর্যন্ত হিসেব বলছে সব মিলিয়ে প্রায় $50 বিলিয়ন শুধুমাত্র ইন্ডিয়াতে গিয়েছে। দ্বিতীয় অবস্থান থেকে পরের পার্টি যে দেশগুলো রয়েছে তাদের নাম আরো সহজ, ইউকে, ইউএসএ, কানাডা, ইউএই এবং ইউরোপের অন্যান্য ছোট ছোট দেশগুলোতে গিয়েছে মূলত সবচেয়ে বেশি অঙ্কের টাকা। এর মধ্যে অস্ট্রেলিয়া, জার্মানির মতো দেশও রয়েছে যেখানে আমাদের
পাচার হওয়া সেই টাকাগুলো সেখানে গিয়েছে। এই টাকাগুলো যাদের মাধ্যমে গিয়েছে তাদের সবচেয়ে বড় নামগুলো হচ্ছে মূলত এস আলম গ্রুপ, নাসা গ্রুপ, ডেস্টিনি গ্রুপ কিংবা হলমার্ক গ্রুপ অথবা বেক্সিম গ্রুপের মতো বড় বড় গ্রুপগুলো, যারা এই টাকাগুলো মূলত ওই সব দেশে পাচার করেছে। আওয়ামী লীগের হাত ধরে এই টাকাগুলো মূলত কোনো একটা ব্যক্তির হাতে জানিয়ে গিয়েছে প্রত্যেকটা অর্গানাইজেশন কেন্দ্রিক। সেসব অর্গানাইজেশন কেন্দ্রিক টাকাগুলোর মূল বেনিফিশিয়ারি কিন্তু সেই সব ব্যক্তিগুলো যারা এখানে লিড করে যাচ্ছে বিভিন্ন দেশ এবং ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বডি যতগুলো রয়েছে তাদের হাত ধরে। এবং আওয়ামী লীগ সবসময় তাদেরকে সুবিধা দিয়ে এসেছে, আর যে সুবিধাটা তারা এখনো চাচ্ছে। অর্থ পাচারের মতো এমন বিভিন্ন সুবিধা আওয়ামী লীগ দেশ এবং বিভিন্ন ধরনের অর্গানাইজেশনগুলোকে অসংখ্যভাবে দিয়েছে, যার মধ্যে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ থেকে আমাদের প্রতিবেশী দেশ পর্যন্ত সবাই রয়েছে। এবং তারা সেই সব সুবিধাভোগী হওয়ার কারণে তাদের এখন একটাই প্রশ্ন, আওয়ামী লীগ যদি না থাকে তাদের সেই সুবিধা হয়তো বিদঘুটে অবস্থানে পরিণত হতে পারে। যে কারণে কমপ্লিটলি আওয়ামী লীগ বিশাল একটা ম্যাস মার্ডার করার পর, প্রমাণিতভাবে আওয়ামী লীগ খুনি হওয়ার পরও তাদেরকে তারা ইনক্লুসিভ শব্দের মাধ্যমে আওয়ামী লীগকে মূলত ক্ষমতায় পুনর্বাসনের একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে সেই ইনক্লুসিভ শব্দটা মূলত সবাই ব্যবহার করে, ভারতের মিলিটারি প্রধান থেকে শুরু করে ভারতের ডিপ্লোম্যাটিক হেডগুলো থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বডি যেমন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রধান কিংবা আমেরিকান ডিপ্লোম্যাট সবাই মূলত একই শব্দ ব্যবহার করে, ইনক্লুসিভ। তারা এটা বলতে চায় না আওয়ামী লীগ খুনি হলেও তাদেরকে নির্বাচনে নিতে হবে, তারা বলে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। যে ইনক্লুসিভ নির্বাচনের কথা আমাদের সেনাপ্রধানও বারবার বলে যাচ্ছেন, একই শব্দ উচ্চারণ করেছিলেন আমাদের অনেকগুলো রাজনৈতিক দলও, যারা এই মুহূর্তে তাদের সুর বদলে ফেলেছেন। আলটিমেট এটা মিন করে মূলত আওয়ামী লীগ কোনো একটা রাজনৈতিক দল নয়, বরং এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কেন্দ্রে বাংলাদেশ কেন্দ্রে বড় একটা সিন্ডিকেট, যারা মূলত বাংলাদেশের মানুষকে একেবারে ফুলে ফেপে পিষে খেতে চাচ্ছে। এবং সেই পিষে খাওয়ার মূল শব্দ হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। যে ইনক্লুসিভ নির্বাচন দিলে মূলত আওয়ামী লীগ সেখানে অংশগ্রহণ করার সুযোগ পাবে, আর আওয়ামী লীগে অংশগ্রহণ করার সুযোগ দিলে মূলত তাদেরকে কিভাবে নির্বাচনে জেতাতে হবে সেটা ফরেন বডিগুলো মূলত ডিসাইড করবে। ঠিক হয়তো একইভাবে আরেকটা রাতের ভোট আমরা দেখতে পাবো, একইভাবে হয়তো আমরা দেখতে পাবো ভোটের মাঠে জোর জবরদস্তি করে কোনো না কোনোভাবে ব্যালটে ভোট দেওয়া হচ্ছে। একইভাবে আমরা হয়তো দেখতে পাবো বিভিন্ন এলাকা নির্বাচন না হওয়ার পরও সেখানে ভোট মূলত গণনা করে বলা হয়েছে যে নির্বাচনে অমুক প্রার্থী জিতেছে বা তমুক প্রার্থী জিতেছে। যে ইনক্লুসিভ শব্দের ব্যবহার কিন্তু আপনি কখনোই দেখেননি 2014 সালের রাতের ভোটের নির্বাচন, যে ইনক্লুসিভ শব্দ আপনি দেখেননি 2018 সালের নির্বাচন, যে ইনক্লুসিভ শব্দ আপনি দেখেননি 2024 সালের নির্বাচন। যে তিনটা নির্বাচনে বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, অংশগ্রহণ না করাতেও তাদের কোনো আপত্তি ছিল না ইন্টারন্যাশনাল বডিগুলোর। মূলত এর পেছনে এটা আপনাকে ডিরেক্টলি মিন করে ইনক্লুসিভ নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগ থাকতে হবে, বাকি কেউ থাকলে না থাক তাতে কিছু যায় আসে না। এবং সেই ইনক্লুসিভ শব্দের মূল্য যদি আমরা আসলেই বুঝতে না পারি, তাহলে আমরা হয়তো খুব দ্রুতই হারাবো যে আমরা আসলে যে টার্গেটে বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চেয়েছি, যে টার্গেটে আমরা বাংলাদেশকে মূলত স্বাধীন দেখতে চেয়েছি, অথবা যে প্রয়োজনে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছি আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে, সেটা হয়তো আগামী দিনে হতে দেবে না। আর মাত্র 2 দিন পরে এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবর্তন হয়ে যেতে পারে। আর এই 2 দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে, এটার জন্য কিন্তু ইন্ডিয়ার র উঠে পড়ে লাগছে। বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগের অনেককে দিয়ে মিছিল করাইতেছে, এই সমন্বয়কদের ভিতর ঝামেলা বাধাই দিছে। দেখতে পারতেছেন সেনাবাহিনীদের ভিতরে একটা থমথমে অবস্থা। কি জন্য? 2 দিন পরে যেন এই ঘটনাটা না ঘটে। ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন চায়না সফরে যাবে 2 দিন পরে, 26 তারিখে যাওয়ার কথা, আমি যদি ভুল না বলি। তাকে নেওয়ার জন্য বিমান পাঠাইতেছে। কে পাঠাইতেছে? চায়নার প্রেসিডেন্ট। এখন দেখেন, চায়নার প্রেসিডেন্ট ঠিকই ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনছে, হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস, কিন্তু আসলে মোদি চিনতে পারে নাই। সেটা মোদির ব্যর্থতা। আসলে একজন চাওয়ালা কিভাবে একজন ওয়ার্ল্ড সেলিব্রিটিকে চিনবে বলেন? ওই যে একটা কথা না, মুচির নজর পায়ে থাকে সবসময়। যাক, আমি কেউ ছোট করি নাই, এটা বাস্তব কথা। যে ওই যে কথা বলে যে মুচির নজর পায়ে, হ্যাঁ, তো মোদির নজর ওইখানে। এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে দেশের প্রধান উপদেষ্টা, সেই দেশটা দক্ষিণ এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ। সে দেশটার নাম হচ্ছে আমার আপনার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ চাইলে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিবর্তন ঘটাই দিতে পারে, পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার পরাশক্তি হচ্ছে চায়না, এবং পৃথিবীর পরাশক্তি হওয়ার দৌড়ে কিন্তু চায়না অনেক এগিয়ে আছে। আমরা জানি আমেরিকা পরাশক্তি, কিন্তু আমেরিকার সব মেন টার্গেট হচ্ছে বর্তমানে চায়না। কারণ আমেরিকা বুঝে গেছে চায়না যদি এভাবে উঠতে থাকে অতি দ্রুতই পরাশক্তি হয়ে যাবে। তো চায়নাকে দমন করতে চায় হচ্ছে আমেরিকা। এখন এই দক্ষিণ এশিয়ার পরাশক্তি, এবং এখানে কিন্তু আমাদের দাদা বাবুরাও নিজেরা পরাশক্তি হইতে চায়, নিজেরা পৃথিবীর বুকে নিজেদের প্রমাণ দিতে চায়, একটু দেখাইতে চায় যে আমরা আছি। কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গায়, এখানে ইন্ডিয়ার জন্য 7 সিস্টার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ। এই যে রাজ্যগুলা ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি একটা রাজ্য বিভক্ত হয়ে একটা দেশ হয়, বিশ্বাস করবে না, ইন্ডিয়ার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কেরালা, পাঞ্জাব, এরা বলবে আমাকে আলাদা আলাদা রাষ্ট্র দাও, কাশ্মীর। আর যখন একটা দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সে পৃথিবীর বাইরের দেশ নিয়ে কিভাবে চিন্তা করবে বলেন? তখন কি চিন্তা করবে যে আমি পরাশক্তি হই? তখন চিন্তা করবে যে আমার দেশের আগে শান্তি শৃঙ্খলা ঠিক করি, ঠিক না? তো এই জন্যই এই বাংলাদেশ চাইলে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি কিভাবে পরিবর্তন করতে হবে। আপনারা দেখেন
তিস্তা প্রকল্প কিভাবে ঝুলাই রাখছে। এখন এই যে চায়না হচ্ছে ইন্ডিয়ার শত্রু, চায়নাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছে, চায়নার সাথে যে গিয়ে যদি অনেকগুলা চুক্তি করে আসে, চায়না তো রেডি হয়ে বসে আছে দেওয়ার জন্য। এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনূস জন্য বিমান পাঠাইতেছে। এই চুক্তিগুলা যদি হয়ে যায় তখন ইন্ডিয়া কি করবে? ইন্ডিয়া তো হাই হাই করা ছাড়া কোনো উপায় নাই, কারণ ইন্ডিয়া তো চিনতে পারে নাই। উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্মান, সে সম্মানটা ইন্ডিয়ার দেয়া, কিন্তু না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, তাকে সুদখোর, হ্যান ত্যান, মানে যা পারছে তাও বলছে, না পারছে তাও বলছে ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রভাবশালী নেতা হয়ে যাচ্ছে এই দক্ষিণ এশিয়ার অতি দ্রুতই, বুঝতে পারছেন? শুধু দেখতে থাকেন। আর এই সফরটা যদি সুন্দরভাবে হয়, সত্যি করে বলতেছি, ইন্ডিয়ার কপালে কষ্টই আছে, সত্যি ইন্ডিয়ার কপালে কষ্টই আছে এই সফরটা যদি সুন্দরভাবে হয়। আর এই সফর ঠেকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা ইন্ডিয়ার সব, মানে র বলেন যা বলেন সবাই চেষ্টা করতেছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই সফরে না যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সফরে যাবে এবং আগামীর দক্ষিণ এশিয়া কারা নিয়ন্ত্রণ করবে। 1971-এ আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়, এবং স্বাধীনতার যুদ্ধ বলতে আমরা যে বুঝি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা গৃহযুদ্ধ হয়। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বামেরা এবং আওয়ামী লীগ, এবং শেষ হয় ভারতের সামরিক অভিযান এবং তাদের কাছে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের আত্মসমর্পণের মধ্যে দিয়ে। এই বিদ্রোহের নেপথ্যে আওয়ামী লীগ যেই মূল বয়ান তৈরি করছে সেটা হইতেছে পাকিস্তান সরকার পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য করছে এবং শোষণ করছে। এই বয়ানের মূল বক্তব্য হচ্ছে, তারা বলতে চায় পূর্ব পাকিস্তান পাকিস্তানের মেজরিটি প্রদেশ, এখানে দেশের 56% জনগণ বাস করে, অথচ পাকিস্তান সরকারের রাজস্বের সিংহভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয় করে, সেই টাকার অধিকাংশ আসে পূর্ব পাকিস্তান থেকে। পূর্ব পাকিস্তানের কামানো এই টাকা দিয়ে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের এলাকার ব্যাপক উন্নয়ন করে। রাজস্ব খাত, উন্নয়ন খাত, আমদানি, বৈদেশিক সাহায্য ইত্যাদিতে পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো 75 থেকে 80 ভাগ, আর পূর্ব পাকিস্তানের ভাগে পড়তো মাত্র 20 থেকে 25 ভাগ। এছাড়া পূর্ব পাকিস্তানের মানুষকে দৈনন্দিন দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী পশ্চিম পাকিস্তানের চাইতে বেশি দামে কেনা লাগতো, যা ছিল তৎকালীন শাসক গোষ্ঠীর এক ক্রূর পরিকল্পনা, যার মাধ্যমে এদেশের গরিব দুঃখী মানুষের রক্ত তারা চুষে নিত। দুই প্রদেশের মধ্যে মাথাপিছু আয়ের মধ্যে ছিল ব্যাপক বৈষম্য, যা হচ্ছে তাদের শোষণের পলিসি। এইসব ক্ষোভকে ঘুটা দিয়া আওয়ামী লীগ 70 সালের নির্বাচনে একটা বিখ্যাত পোস্টার ছাপায় সারা দেশে ব্যাপকভাবে বিলি করছিল। পোস্টারটার শিরোনাম ছিল সোনার বাংলা শ্মশান কেন। কি ছিল সেই পোস্টারে? সেই পোস্টারে দেখানো হয়েছে যে বৈষম্য, রাজস্ব খাতে বাংলাদেশ 1500 কোটি টাকা ব্যয় হয়, পশ্চিম পাকিস্তানে 5000 কোটি টাকা ব্যয় হয়। উন্নয়ন খাতে ব্যয় হয় বাংলাদেশে 3000 কোটি টাকা, পশ্চিম পাকিস্তানে 6000 কোটি টাকা। বৈদেশিক সাহায্য বাংলাদেশ শতকরা পায় 20 ভাগ, পশ্চিম পাকিস্তান পায় 80 ভাগ। বৈদেশিক দ্রব্য আমদানি বাংলাদেশের শতকরা 25 ভাগ, পশ্চিম পাকিস্তান 75 ভাগ। কেন্দ্রীয় সরকারের চাকরি বাংলাদেশের শতকরা 15 ভাগ আর পশ্চিম পাকিস্তানে 85 ভাগ। সামরিক বিভাগে চাকরি বাংলাদেশের শতকরা 10 ভাগ এবং পশ্চিম পাকিস্তানে 90 ভাগ। চাইলের দাম মন প্রতি বাংলাদেশে 50 টাকা আর পশ্চিম পাকিস্তানে 25 টাকা। আটা মন প্রতি বাংলাদেশে 30 টাকা, পশ্চিম পাকিস্তানে 15 টাকা। সরষের তেল বাংলাদেশে 5 টাকা, পশ্চিম পাকিস্তানে 2.5 টাকা। সোনার প্রতি ভরি বাংলাদেশে 170 টাকা, পশ্চিম পাকিস্তানে 135 টাকা। কি নিদারুণ বৈষম্য, তাই না? আসেন এটা আমরা খুলে দেখবো, এটা আমরা বুঝে দেখবো। 70 সালের নির্বাচনের সেই পোস্টারটা পরিকল্পনা করেন জনাব নুরুল ইসলাম এবং আঁকেন শিল্পী হাশেম খান। এই পোস্টারটা সারা দেশে ব্যাপক সাড়া ফেলে এবং এই পোস্টারটাই আওয়ামী লীগের স্বায়ত্ত শাসনের বয়ানের ন্যায্যতার মূল ভিত্তি। আওয়ামী লীগ পাকিস্তানের বিরুদ্ধে তার বিদ্রোহকে জাস্টিফাই করার জন্য যত আর্গুমেন্ট হাজির করছে তার সবকিছুর মূলে হচ্ছে পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ। এখন এরা তাই বলে। প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে এই পোস্টারটাকে ঢুকানো হয়েছিল এবং প্রায় সকলের মনেই ছোটবেলা থেকেই এইরকম একটা বদ্ধমূল ধারণা যে পাকিস্তান 23 বছরে অর্থনৈতিক প্রবঞ্চনা বাঙালিদেরকে বাধ্য করছে মুজিবের 6 দফা আন্দোলনকে সমর্থন করতে। সেই 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। 6 দফার ভিতরে 3টা দফাই ছিল পাকিস্তান থেকে পূর্ব বাংলাকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার দফা। 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ এবং তার ফলশ্রুতি সবার জানা। 60-এর দশকের শেষ দিকে পূর্ব বাংলা পত্রপত্রিকা ঘাটলেও এই অর্থনৈতিক শোষণ এবং বৈষম্যের বয়ানটাই মূল থিম হিসেবে লক্ষ্য করা যায়। যে কোনো বাংলাদেশিকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রধান যৌক্তিকতা কি, সেও তো দেয় পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ। এর মানে আওয়ামী লীগের তৈরি করা বয়ান একদম শেকড় গেড়ে বসছে দেশের বুকে। কারণ আওয়ামী লীগ যে ভুয়া অর্থনৈতিক বয়ান তৈরিতে পারদর্শী, তাই প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখা দেওয়া লাগবে না। বিগত 15 বছরে আমাদের সবার একদম চোখের সামনে আওয়ামী লীগ পরিসংখ্যান নিয়ে ভয়ঙ্কর কারচুপি করে মহা উন্নয়নের এক বয়ান তৈরি করছে, যেখানে বাস্তবতা হচ্ছে দেশের সব ব্যাংক এবং আর্থিক খাতকে লুটপাট করে নিঃশেষ করে ফেলা। কিছুদিন আগে বাণিজ্য উপদেষ্টা বলছে যে সব মিথ্যা পরিসংখ্যান দেওয়া হতো জিডিপি সহ। এটা এমন না যে এখন বলা হচ্ছে, হাসিনার আমলেও পত্রিকা মিথ্যা পরিসংখ্যান নিয়ে লিখত। জিয়া হাসান একটা বই লিখছিল উন্নয়ন বিভ্রম নামে, কিভাবে মিথ্যা পরিসংখ্যান দিয়ে উন্নয়নের বয়ান তৈরি করা হতো। তাহলে সেই আওয়ামী লীগ 50 বছর আগের ঘটনাকে নিয়ে কিরকম কারচুপি করছে সেটা সহজে অনুমান করা যায়। আমরা অনুমান করবো না, আমরা তথ্য দিয়ে দেখবো। আমরা আজকে আওয়ামী লীগের এই বয়ানকে তৎকালীন বাস্তবতার আলোকে পরীক্ষা করে দেখবো যে এই অভিশপ্ত দলটা সেখানেও কিরকম কারচুপি করছিল। তৎকালীন পাকিস্তানের আর্কাইভ ঘেটে আমরা যাবতীয় প্রাসঙ্গিক ডকুমেন্ট জোগাড় করছি এবং বলাই বাহুল্য আওয়ামী লীগ এবং তাদের পোষা অর্থনীতিবিদরা নুরুল ইসলাম, রেহমান সোবহান ভয়াবহ জালিয়াতি করছে এই পোস্টার তৈরি করতে এবং ম্যানিফেস্টো তৈরি করতে। সেই নিয়ে বিস্তারিত আলোচনার আগে এদের আসল চরিত্র এবং এদের উদ্দেশ্য সম্পর্কে একটু আলোকপাত করা দরকার। মেজর ডালিমের একটা বই, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি ওইখান থেকে বলতেছি। ভারতে থাকতে উনি বলতেছেন বিভিন্ন মহলে তখন ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনীতি, অর্থনীতি, প্রশাসন প্রভৃতি বিষয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। একদিন এক সামাজিক অনুষ্ঠানে সরকারের এক অর্থনৈতিক উপদেষ্টা বললেন, স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি তেমন একটা নাই, মানে এটা অর্থনৈতিকভাবে এটা সফল হবে না।
তার এই ধরনের বক্তব্য অবাক করেছিল অনেককেই। প্রশ্ন করা হয়েছিল, স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি যদি নাই থাকে তবে আপনারা 6 দফা প্রণয়ন করে জনগণকে উস্কে দিয়েছিলেন কেন? কেন বলেছিলেন পাকিস্তানের শোষণের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে পারলেই সোনার বাংলা কায়েম হবে? তাহলে কি আপনাদের এই সমস্ত প্রচারণা ছিল মিথ্যে, জনগণকে ধোঁকা দিয়ে পাকিস্তানকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করার এক কৌশল মাত্র? এই সমস্ত মৌলিক প্রশ্নের জবাব উক্ত বিশারদ সেদিন দিতে পারেননি। অত্যন্ত বিব্রতকর অবস্থায় কেটে পড়ে নিজেকে বাঁচিয়েছিলেন বিড়ম্বনার হাত থেকে। ঠিক একইভাবে আরেকদিন এক ঘরোয়া পরিবেশে কিছু বাঙালি জনাব দীপি ধরকে ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশের অর্থনীতি শিল্পনীতি কি ধরনের হওয়া উচিত জানতে চাইলে তিনি জবাব দিয়েছিলেন ইংরেজিতে। কিন্তু বাংলায় এটা বোঝা যায় যে তোমাদের এসব নিয়ে কথাবার্তা বলার দরকার নাই, তুমি শুধু ফসল ফলাও, ধান ফলাও, বাকিগুলো আমরা দেখব। এই ধরনের কথা থেকে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশকে ভারতের অর্থনৈতিক বাজার এবং পশ্চাৎভূমিতে পরিণত করার ষড়যন্ত্র ছিল ভারতীয় আধিপত্যবাদী নীল নকশার অন্তর্ভুক্ত। শুধু কি তাই, বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের উপরে ভারতীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করার খায়েশটাও পরিষ্কারভাবে ধরা পড়েছিল জনাব ধরের বক্তব্যে। এই হচ্ছে বাঙালির মুক্তির সনদ প্রণেতাদের দৃষ্টিভঙ্গি, যারা নিজেরাই স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করতো না, যারা সর্বদা ভারতকেই তাদের তীর্থভূমি হিসেবে কল্পনা করেছে আজীবন। গোলাম আজমের বই জীবনে যা দেখলাম, এখান থেকে একটা অংশ আমি পড়ে শোনাই। উনি 69 সালে আইয়ুব খানের সাথে সমস্ত রাজনৈতিক দলের গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে ফিরতেছিলেন। তখন প্লেনে এক ব্যক্তির সাথে ওনার কথা হয়। একজন 6 দফা প্রণেতার দাবি, গোলটেবিল বৈঠক ব্যর্থ পরিণতির পর থেকে করাচি থেকে ঢাকা ফিরে আসার পথে বিমানে ভদ্রলোকের অত্যন্ত আগ্রহ ও উৎসাহ নিয়ে আমার সাথে হাত মিলালেন। আমি তাকে চিনলাম না। আমার পাশের আসনে বসা ভদ্রলোক অনুরোধ করে তার আসনে নিয়ে বসালেন এবং তিনি এসে আমার পাশে বসলেন। আমি বিস্মিত হয়ে তার পরিচয় জানতে চাইলাম। ধারণা করেছিলাম আদর্শিক দিক থেকে নিকটবর্তী হবেন, তাই আমার সাথে ঘনিষ্ঠ আলাপ করতে চান। অচিরেই টের পেলাম যে তিনি সম্পূর্ণ বিরোধী ক্যাম্পের লোক। গোলটেবিল বৈঠক ব্যর্থ হওয়ার পরে যারা বিজয়ীর গৌরব বোধ করছেন তিনি তাদেরই একজন। পরাজিত প্রতিপক্ষের একজন প্রতিনিধিকে পেয়ে তিনি বিজয় উৎসবের অংশ হিসেবে ভ্রান্ত পথ ত্যাগ করার উপদেশ দিতে চেয়েছেন। পরিচয় নিয়ে জানলাম তিনি একজন সিএসপি উচ্চ কর্মকর্তা, ইসলামাবাদে কর্মরত আছেন, ছুটিতে দেশের বাড়িতে যাচ্ছেন। নাম ডক্টর আব্দুস সাত্তার। আমাকে তিনি খুব ভালো করে চিনেন বলে জানলেন। যারা রাজনীতি করেন তারা লেখাপড়ার চর্চা কমই করেন, আমি আর ব্যতিক্রম বলে আমাকে শ্রদ্ধা করেন বলে উল্লেখ করলেন। আমার সাথে আলোচনার সুযোগ পেয়ে তিনি খুবই খুশি হয়েছেন বলেও জানিয়েছিলেন। এভাবে কতক সৌজন্যমূলক কথা বলে তিনি বক্তব্য শুরু করলেন। আপনারা 6 দফাকে সঠিকভাবে বিবেচনা করলেন না, এটাকে শেখ মুজিবের হঠকারী রাজনৈতিক প্রস্তাব মনে করে হয়তো এটা যথার্থ মূল্যায়ন করতে পারেননি। এটা শেখ মুজিবের মাধ্যমে পেশ করা হয়েছে বটে, কিন্তু এর প্রণেতা 18 জন পিএইচডি, এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সরকারি বেসরকারি উচ্চপদস্থ ব্যক্তিত্ব রয়েছেন। এটা অত্যন্ত সুচিন্তিত এবং সুপরিকল্পিত ফর্মুলা যা 8 কোটি বাঙালির ভাগ্যের দ্রুত পরিবর্তন করবে। আমি জিজ্ঞেস করলাম, ওই 18 জন পিএইচডির মধ্যে আপনি নিশ্চয়ই অন্যতম? তিনি জোশের সাথে দাবি করলেন যে তিনিও এই সংগঠকদের একজন। আমি জানতে চাইলাম, এই 18 জনের সবাই কি বাঙালি? তিনি আরো উৎসাহের সাথে বললেন যে তারা সবাই বাঙালি জাতীয়তার বিশ্বাসী। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা নিশ্চয়ই সুদূর প্রসারী পরিকল্পনার ভিত্তিতে এই 6 দফা প্রণয়ন করেছেন। উক্ত পরিকল্পনায় কি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চিন্তা রয়েছে? তিনি খুবই খোলা মনে জবাব দিলেন, আপনারা জনগণের ময়দানে কাজ করেন, আমরা তাদের সাথে কাজ করছি যারা দেশ চালাচ্ছে। পাঞ্জাবিরা আমাদের দাবিয়ে রাখতে চায়, তাদের থেকে আলাদা না হয়ে আমরা উন্নতি করতে পারবো না। আমাদের দু অঞ্চলের মাঝখানে ভারত, এই অবস্থায় এক রাষ্ট্রের অন্তর্ভুক্ত থাকা অস্বাভাবিক। আমি বললাম, আমরা সংখ্যাগরিষ্ঠ দেশ, গণতন্ত্রের পথে এগুচ্ছে, আমরা কেন্দ্র প্রাধান্য বিস্তার করব, আমরা কেন আলাদা হওয়ার কথা চিন্তা করব? তারা আলাদা হতে চাইলে দেখা যাবে। এর জবাবে তিনি এমন কথা বললেন যা শুনে আমি চমকে গেলাম। তিনি বললেন, বাঙালি জাতি হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে 47 সালে বাঙালি জাতিকে বিভক্ত করায় আমরা জাতি হিসাবে দুর্বল হয়ে গেছি। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে গোটা উপমহাদেশে আমরা বিশাল মর্যাদার অধিকারী হতে পারবো। আমি জানতে চাইলাম, পশ্চিমবঙ্গের বাঙালিরা কি ভারত থেকে আলাদা হয়ে আমাদের সাথে মিলে আলাদা রাষ্ট্রে অন্তর্ভুক্ত হতে রাজি হবে? তিনি আস্থার সাথে বললেন, আলবত তারা প্রস্তুত হবে, তারা কলকাতাকে রাজধানী করতে চাইবে। বঙ্গদেশ বিভক্ত না হলে তো আমাদের পূর্ব পাকিস্তানের রাজধানী কলকাতাতেই থাকতো। ব্রিটিশ আমলেও কলকাতা বহু বছর ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। এখানে লক্ষণীয় যে উক্ত ব্যক্তি খালি 6 দফাতেই সন্তুষ্ট নন, উনি প্রত্যক্ষভাবে বাংলার সাথে যোগ দেওয়ার জন্য উদ্গ্রীব এবং সেই জন্য পূর্ব বাংলার রাজধানী ঢাকা থেকে কলকাতাতে সরাই দিতেও প্রস্তুত। ক্ষুদিরাম সূর্য সেনের মন্তমুগ্ধ শিষ্য। 47 সালে পার্টিশনের ইতিহাস সম্পর্কে যাদের মিনিমাম পড়াশোনা আছে তাদের জানার কথা, কংগ্রেসের দাবির মুখে লর্ড মাউন্টব্যাটেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ পাঞ্জাব এবং বাংলাকে পার্টিশন করার সিদ্ধান্ত নেন, যেটার পুরোটা পাকিস্তানে আসার কথা ছিল। কায়েদ আজম জিন্নাহ অনিচ্ছা সত্ত্বেও এই পার্টিশনের সিদ্ধান্তকে মেনে নেন, যেটা ছিল তার স্টেটসম্যানশিপের পরিচয়। জিন্নাহ এটা নিয়ে আফসোস করে পোকায় কাটা পাকিস্তান বলেছিলেন। মাউন্টব্যাটেন প্ল্যানের আগ পর্যন্ত কংগ্রেস, মুসলিম লীগ এবং ইংরেজ সরকারের মধ্যে যত আলোচনা হয়েছে তার মুখ্য টপিক ছিল নতুন সংবিধানে ব্রিটিশ ভারতের 11টি প্রদেশের মধ্যে কি রকম সম্পর্ক থাকবে স্বাধীনতার পর। 1946 সালের ক্যাবিনেট মিশনে পুরো ভারতকে অখণ্ড রেখে মুসলিম প্রধান প্রদেশগুলোকে ম্যাক্সিমাম অটোনমি দেওয়ার একটা প্রস্তাব সংবিধানে করা হয়, যেটাতে মুসলিম লীগ এবং কায়েদে আজম সম্মতি প্রদান করেন। কংগ্রেস এবং নেহরু সেই প্রস্তাব মানতে রাজি না থাকায় কায়েদে আজম এরপর পূর্ণ স্বাধীনতার দাবি করেন। মাউন্টব্যাটেন প্রস্তাবের আগ পর্যন্ত প্রদেশগুলোকে অখণ্ড রেখে কোন প্রদেশ ভারতে থাকবে আর কোনটা পাকিস্তানে যাবে সেটা নিয়ে নেগোসিয়েশন চালান। মুসলিম লীগ 11টি প্রদেশের মধ্যে 4টি মুসলিম প্রধান প্রদেশ বাংলা, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দাবি করে। মাউন্টব্যাটেন নেহরু দিয়ে ইনফ্লুয়েন্স হয়। এই নেহরুর সাথে মাউন্টব্যাটেনের স্ত্রীর একটা অ্যাফেয়ার ছিল, দরকার পড়লে এটা রেফারেন্স দেওয়া যাবে। এই ইনফ্লুয়েন্স হয়ে বাংলা এবং পাঞ্জাবের পুরো প্রদেশ না দিয়ে সেটাকেও পার্টিশন করার সিদ্ধান্ত নেন। 3রা জুন মাউন্টব্যাটেনের পার্টিশনের সিদ্ধান্তের পর ব্রিটিশ পার্লামেন্টের প্রথম প্ল্যানে, যেটা জুলাই মাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর ভিতরে অন্তর্ভুক্ত ছিল, বাংলা প্রদেশের 5টি বিভাগের বর্ধমান, প্রেসিডেন্সি, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম 28টা জেলার মধ্যে পাকিস্তানকে 16টা জেলা প্রদান করা হয়। বর্ধমান বিভাগকে সম্পূর্ণ ভারতে, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগকে পার্বত্য চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বাদে পার্বত্য চট্টগ্রাম পরে অন্তর্ভুক্ত হয়েছে, সম্পূর্ণ পাকিস্তানকে প্রদান করা হয়। প্রেসিডেন্সি বিভাগের 6টি জেলার মধ্যে পাকিস্তানকে 3টা, যশোর, মুর্শিদাবাদ, নদিয়া এবং ভারতকে 3টা জেলা, কলকাতা, 24 পরগনা, খুলনা প্রদান করা হয়। রাজশাহী বিভাগকে পার্টিশন করে 8টি জেলার মধ্যে 6টি জেলা, বগুড়া, দিনাজপুর, মালদা, পাবনা, রাজশাহী, রংপুর পাকিস্তানে এবং অবশিষ্ট 2টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি ভারতে প্রদান করা হয়। এছাড়া জুলাই মাসে আসামের সিলেট জেলাতে গণভোট হয়, সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে ভোট দেয়।
এরপরে স্যার সিরিল রেডক্লিফকে প্রধান করে একটা পার্টিশন কমিশন বানানো হয় ফাইনাল ডিটেলস ঠিক করার জন্য। স্যার রেডক্লিফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের প্ল্যানে অদল বদল করেন। প্রথমত উনি মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদা জেলাকে ভারতে প্রদান করেন, পাকিস্তানকে ভারত থেকে খুলনা নিয়ে প্রদান করেন, এছাড়া পাকিস্তানকে পার্বত্য চট্টগ্রাম জেলা প্রদান করেন। খালি এতটুকু করেই ক্ষান্ত হন নাই, উনি এরপরে পার্টিশনের ইউনিটকে জেলা থেকে থানা পর্যায়ে নামায় আনেন। অর্থাৎ খালি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার মধ্যে যেসব থানা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেগুলোকেই পাকিস্তানে ভাগে পড়ে, প্রদেশ থেকে ইউনিট একেবারে থানাতে নামায় আনছে। এর ফলে রেডক্লিফ সাহেবের জলপাইগুড়ি এবং দিনাজপুর জেলাকে পার্টিশন করে মুসলিম প্রধান থানাকে পাকিস্তানে দেন। মালদা, মুর্শিদাবাদ পুরোটাই ভারতে থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও। নদিয়াকে পার্টিশন করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা অঞ্চল পাকিস্তানে এবং যশোরকে পার্টিশন করে বনগা পর্যন্ত ভারতকে দেওয়া হয়। 24 পরগনা জেলা পুরোটাই ভারতে থাকে। এরপরও উনি ক্ষান্ত হন না, উনি সিলেটের 35টি থানার মধ্যে 6টি থানা কেটে করিমগঞ্জ সহ সেটা ভারতকে প্রদান করেন। এই রেডক্লিফ অ্যাওয়ার্ড দেশ স্বাধীন হওয়ার 1-2 দিন পর প্রকাশ করা হয়। রেডক্লিফ পাঞ্জাবেও ঘুটু করছে, মাউন্ট ব্যাটেনের চাপে পড়ে, সেটা অন্য কাহিনী, এর সাথে কাশ্মীর জড়িত। রেডক্লিফ রিভারের রিলেভেন্ট অংশ আপনি এখানে পাবেন, আমি সবগুলোই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। 3রা জুন 1947 সালে মাউন্ট ব্যাটেনের পার্টিশন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর বাংলা প্রদেশের মুসলিম লীগের নেতা সোহরাওয়ার্দী দিল্লিতে কায়েদে আজমের সাথে দেখা করতে যান। সোহরাওয়ার্দী এবং বাংলার মুসলিম লীগ ভেবেছিল পুরো বাংলা প্রদেশ পাকিস্তানে যাবে। পার্টিশনের সিদ্ধান্তে তার স্বাভাবিকভাবে আপসেট হয়। সোহরাওয়ার্দী এবং আবুল হাসিম মানে বদরুদ্দিন ওমরের বাবা জিন্নার কাছে অনুমতি চায়। যদি জিন্না রাজি থাকে তখন তারা বাংলা কংগ্রেসের নেতাদের সাথে আলোচনা করে 2 পক্ষ মিলে একটা প্রপোজাল দেবে যাতে পুরো বাংলা প্রদেশ এক থেকে ভারত এবং পাকিস্তান থেকে আলাদা হয়ে তৃতীয় একটা দেশ তৈরি করে আসামের সাথে মিলে। জিন্না তার সম্মতি প্রদান করেন। এই প্রস্তাবে বাংলা কংগ্রেসের নেতা শরৎ বসু, সুভাষ বোসের দাদা এবং শর্মিলা বোসের ঠাকুরদা, যিনি এই বইটা লিখছিলেন, ওনারা নিমরাজি থাকলেও কেন্দ্রীয় কংগ্রেসের নেতা নেহেরু এবং সর্দার প্যাটেল যখন জানতে পারে তারা শরৎ বোসকে বিশাল ধাড়ি মারে, তাতে শরৎ বোস এই প্রস্তাব থেকে সরে আসে। এছাড়া বাংলার হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এই প্রস্তাব শোনার পর বিশাল জনসভা ডেকে এই প্রস্তাবের বিরোধিতা করার জন্য। তারা কোনো মতেই হিন্দুস্তান থেকে আলাদা হতে রাজি না। এইসব শোডাউন কাজে দেয় এবং এখানেই অখণ্ড বাংলার প্রস্তাবের ইতি ঘটে। ইতিহাস এখানে প্রমাণ করে 1947 সালে বাংলা ভাগের জন্য কংগ্রেস এবং হিন্দু মহাসভা দায়ী। স্বাভাবিকভাবেই তারা পুরো বাংলাকে ভারতের অংশ হিসেবে চেয়েছিল, মুসলিম লীগ পুরো বাংলাকে পাকিস্তানের অংশ হিসেবে চেয়েছিল। কিন্তু পার্টিশনের সিদ্ধান্ত শোনার পর মুসলিম লীগ অখণ্ড বাংলা রাখতে রাজি ছিল। যদি বাংলা আসাম মিলে তৃতীয় আরেকটা দেশ হয়, কংগ্রেস এবং মহাসভা সেটা চাইতে খণ্ডিত বাংলাকেই ভারতের অংশ হিসেবে প্রেফার করে। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী শেষে একটা প্রস্তাব দেয় যে অন্তত রাজধানী কলকাতা 6 মাস পর পাক ভারতের যৌথ কন্ট্রোলে থাকুক, যাতে প্রশাসনিক ব্যবস্থা অর্গানাইজভাবে ট্রান্সফার করা যায়। সর্দার প্যাটেলের উত্তরে বলেন নট ইভেন ফর 6 days। কাজে পশ্চিম বাংলার হিন্দুরা হিন্দুস্তানের থেকে আলাদা হয়ে পূর্ব বাংলার মুসলিমদের সাথে ইউনিয়ন করে থাকবে, আর ভারতও এটা মেনে নিয়ে বিনা যুদ্ধে এত বড় মেদিনী ছেড়ে দেবে। মানে দুর্যোধন বলছিল মহাভারতের বিনা যুদ্ধে নাই দেব সূচক্র মেদিনী, একটা সূচের আগায় যতটুকু ভূমি থাকে ওইটাও যুদ্ধ ছাড়া দেব না, ওটাই ভারতের পলিসি। তাই এটা একটা আকাশ কুসুম কল্পনা। আওয়ামী লীগের নেতাদের এসব ইতিহাস খুব ভালো করে জানার কথা, কারণ তারা মুসলিম লীগের কর্মী ছিল 47 সালে। এরপর এইসব 6 দফা প্রণেতারা মানুষকে মূলা দেখাইছে যে তারা পশ্চিম বাংলার সাথে ইউনিয়ন করবে। এটা ছিল আওয়ামী লীগের একটা ভয়ঙ্কর প্রতারণা। 1971 সালের 7 দফা চুক্তির ইতিহাস নতুন প্রজন্ম ইতিমধ্যে জেনে ফেলছে। সর্বশেষে এই পোস্টারের প্রণেতা অর্থনীতিবিদ নুরুল ইসলাম যে কত স্থূল একজন ব্যক্তি ছিল তার একটা সামান্য উদাহরণ দিই। 2016 সালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পোস্টারটার শিল্পী হাশেম খান একটা প্রবন্ধ লেখেন, সেখানে উনি পোস্টার তৈরির ইতিহাস বর্ণনা করেন। সেই প্রবন্ধের একটা অংশ হচ্ছে কিছুক্ষণের মধ্যে নুরুল ইসলাম ফিরে এসে বললেন কিছু একটা দাঁড় করাতে পারলেন, আজকে আর বিদ্যুৎ আসবে না। পাকি সরকার পূর্ব পাকিস্তানের অন্ধকারে রেখা পাকিস্তানের আলোতে ভাসাইয়া দিচ্ছে। সারা রাত শহর বন্দর অলিগলি এমনকি গ্রাম পর্যন্ত বিদ্যুতের বাতি আলো দিতেছে। সামনের ইলেকশনে পশ্চিমাদের গদি থেকে নামাইয়া আওয়ামী লীগের বসাইতে হবে। নুরুল ইসলাম দাবি করতেছেন পূর্ব পাকিস্তানের লোডশেডিং এর জন্য পশ্চিম পাকিস্তান দায়ী। তারা এখন এখানে বিদ্যুৎ বন্ধ করে নিজেদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতেছিল। কি অদ্ভুত দাবি আর মনস্তত্ত্ব। পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে 1000 মাইল দূরত্ব, মাঝখানে শত্রু দেশ ভারত আর সমুদ্র, 2 অংশে বিদ্যুতের 2টা গ্রিড। এক গ্রিড থেকে আরেক গ্রিডে পাওয়ার ট্রান্সফার করা অসম্ভব একটা ঘটনা। এক গ্রিডে সারপ্লাস বিদ্যুৎ থাকলেও আরেক গ্রিডের সাথে ট্রান্সফার করার কোনো উপায় নাই। কাজে পূর্ব পাকিস্তানের বিদ্যুৎ বন্ধ করে পশ্চিম পাকিস্তানকে আলোর বন্যায় ভাসিয়ে দেওয়ার মতো নির্দান্ত শিশুসুলভ দাবি খুবই হাস্যকর। সে নাকি বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ছিল, সে বাংলাদেশের পরিকল্পনা কমিশনের প্রধান ছিল স্বাধীনতার পরে। এই মক্কেল আবার নাকি হার্ভার্ডের গ্র্যাজুয়েট। হ্যাঁ, আরেকজন মুখ্য চরিত্র যে 6 দফার খসড়া করার ব্যাপারে অন্যতম মুখ্য ভূমিকা রাখছিল তার নাম রুহুল কুদ্দুস, একজন সিএসপি আমলা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ক্যাবিনেট সেক্রেটারি হয়। রুহুল কুদ্দুসের ব্যাপারে শুধু 2টা তথ্য যথেষ্ট তার চরিত্র এবং এজেন্ডা বোঝার জন্য। প্রথমটা হচ্ছে এই 50-এর দশকে একটা দুর্নীতির মামলার বিবরণ, সেখানে আমুল আসামি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী থাকার সময় দুর্নীতির কারণে জেলে সাজাপ্রাপ্ত হন। সেই দুর্নীতি মামলায় মুজিবের সহযোগী ছিল রুহুল কুদ্দুস। তার পুরস্কার দিছে, যেহেতু মামলা ফাঁসিছে তার পুরস্কার দিছে সেক্রেটারি বানায়। আরেকটা মামলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা, যেখানে আসামিরা ভারতের প্রত্যক্ষ সাহায্যে পূর্ব পাকিস্তানে বিদ্রোহ সংগঠিত করে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করে। সেই মামলার অন্যতম প্রধান আসামি ছিল এই রুহুল কুদ্দুস। আগরতলা মামলার বয়ানে প্রথমে মিথ্যা মামলা বলে প্রচার করা হয়েছিল আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকে। এই মামলাকে মিথ্যা মামলা হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু 2011 সালে মামলার অন্যতম আসামি কর্নেল শওকত আলী আওয়ামী লীগের ডেপুটি স্পিকার ছিল, গর্বের সাথে একটা বই লেখে সত্য মামলা আগরতলা। দেশের অনেক মানুষের কাছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের যৌক্তিকতা হচ্ছে 25 এবং 26 মার্চের তারিখে পাকিস্তান আর্মির অপারেশন সার্চলাইট। তাহলে 60-এর দশকে যারা ভারতের সাহায্যে এই সমস্ত বিদ্রোহ পরিকল্পনা করছিল তাদের জাস্টিফিকেশন কি ছিল? পাকিস্তান তো 1971 সালের আগে কোনো গণহত্যা চালায়নি। যদি বলে অর্থনৈতিক বৈষম্য, সে বেলুন আমরা একটু পরে ফুটা করে দেখা দিচ্ছি। 1965 সালে পাকিস্তান ভারতের সাথে একটা ফুল স্কেল যুদ্ধ হয়। ঠিক তার পরপর কোন ধরনের চরিত্রের মানুষ সেই ভারতের থেকে অস্ত্র এবং টাকা সাহায্য নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করে? এই ধরনের মানুষেরা পাকিস্তানের তথাকথিত শোষণের বয়ান তৈরি করে জনগণের মধ্যে ফেরি করছে। এখানে প্রফেসর সৈয়দ সাজ্জাদ হোসেনের কিছু অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ। ওনার 71-এর স্মৃতি বলে একটা বই আছে। তিনি একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্য পণ্ডিত এবং লেখক। বাঙালি মুসলমানের মধ্যে তিনি প্রথম ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। আসল কথা, যারা এই সমস্ত কথা বলে এবং এই জিনিস শুরু হয়েছে 60-এর দশক থেকে, তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মতলবে এই সমস্ত থিওরি আওড়ায়। 1947 সালে বিভক্তি এরা মানতে রাজি নয় এবং এই অঞ্চল স্বাধীন থাকুক এটা তারা চায় না।
পাকিস্তান আমলে এরা অনবরত প্রচার করেছে যে আমরা পাঞ্জাবিদের অধীন এবং পাকিস্তান থেকে বেরিয়ে এলে সত্যিকার অর্থে স্বাধীন হতে পারবো। আবার এখন বলছে 1971 সালে যে স্বাধীনতা অর্জিত হয় তার কোনো মূল্য নাই, ওপার বাংলার সাথে মিলে গেলেই নাকি আমরা সত্যি মুক্ত হবে। 1971 সালে ভারতের সাথে মিলিত হওয়ার কথা প্রকাশ্যভাবে বলা হতো না, কারণ ও কথা বললে এদেশের জনসমাজ সাড়া দিত না। তাই তখন বলা হচ্ছিল ভারত আমাদের প্রকৃত বন্ধু, ভারতের সৈন্য এসে আমাদের রক্ষা করবে, ভারতে বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, তামিল, শিখ, পার্সি বিভিন্ন জাতি এবং ভাষাভাষী লোকেরা এক রাষ্ট্র গঠন করে বসবাস করতে পারে, তার মধ্যে কোনো অসঙ্গতি লক্ষ্য হয়নি। কিন্তু পাকিস্তানে পাঞ্জাবি, পাঠান, সিন্ধি এবং বাঙালি এক রাষ্ট্র গঠন করে এমন একটা কর্ম করেছিল যা শুধু হাস্যকরী না, রীতিমতো অ্যাবসার্ড এবং অযৌক্তিক। এই যুক্তিটি চিরকালই আমার কাছে অদ্ভুত থেকেছে। ভারতের প্রধান ধর্ম হচ্ছে হিন্দুত্ব। উত্তর ভারতের ব্রাহ্মণ এবং রাজপুতের সঙ্গে পশ্চিম ভারতের মারাঠা এবং দক্ষিণ ভারতের দ্রাবিড় সম্প্রদায়গুলির মধ্যে ধর্মীয় বন্ধন ছাড়া আর কোনো বন্ধন নাই। এই ধর্ম ইসলামের মতো ধর্ম নয়। উত্তর ভারতের ধর্মীয় আচরণের সঙ্গে দক্ষিণ ভারতের ধর্মীয় আচরণের প্রভেদ অনেক। মুসলমান বলতে আমরা যেমন বুঝতে পারি যে ব্যক্তি এক আল্লাহ এবং রসুলে বিশ্বাস করে, সেরকম কোনো সর্বগ্রাহ্য বিশ্বাস হিন্দুদের মধ্যে নেই। তবু অহর্নিশ আমাদের বলা হয়েছে যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের ইচ্ছার বিরুদ্ধেই নাকি পূর্বাঞ্চলকে পাকিস্তানের সাথে যুক্ত করেছিলেন। এই যে লাখ লাখ লোক যারা আমরা পাকিস্তান আন্দোলনে শরীক হয়েছিলাম, আইনসভার সদস্য যারা 47 সালে ভোট দিয়ে পাকিস্তানে যোগ দিয়েছিলাম, এরা যেন রাতারাতি হয়ে গেলেন দেশদ্রোহী এবং সমাজদ্রোহী। বর্তমানেও বাঙ্গু সুশীল, প্রগতিশীল, প্রথম আলো, মতি, ডেইলি স্টারের মাহফুজ এবং তাদের কলামস্বর্গ যেমন আলী ইমাম মজুমদার ভারতের কোনো কোনো প্রদেশের বিচ্ছিন্নতার কথা শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তারাই আবার পাকিস্তানের প্রদেশগুলোর ইউনিয়নের মধ্যে কন্ট্রাডিকশন খুঁজে পায়। আবার আসা যায় অর্থনৈতিক বৈষম্য এবং আওয়ামী লীগের তৈরি বয়ান নিয়ে। এই প্রসঙ্গে ডক্টর সাজ্জাদ হোসেন লিখছেন যে যখন আওয়ামী লীগ এরকম প্রচারণা চালাচ্ছিল যে পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের বৈষম্য করা হয়, এই যে সোনার বাংলা শ্মশান কেন, এরকম একটা পোস্টার ছাপে, তাহলে পাকিস্তানের তরফ থেকে কেন এইটার প্রতিবাদ জানানো হয়নি বা প্রশ্নটা পরিষ্কার করা হয়নি? এর উত্তর দিছিল পশ্চিম পাকিস্তানের একজন আমলা যে এটা আমরা তৈরি করছিলাম, কিন্তু এটা আমরা প্রকাশ করতে গেলে একজন বাঙালি অফিসার বলছিল এটা দিলে পূর্ব পাকিস্তানের লোকেরা আরো বিলা হয়ে যাবে, সেই জন্যই তাই নাকি এটা করতে দেওয়া হয়নি, বাধা দিছিল। ওনার বইয়ে এই অংশে এটা লেখা আছে। আওয়ামী বয়ানের এই যে শুভঙ্করের ফাঁকি, এটা ধরার জন্য আমরা ব্যাখ্যা করব সরকারি ফাইন্যান্স কিভাবে কাজ করে এবং সরকারি ফাইন্যান্সের সাথে দেশের জিডিপির সম্পর্ক এটা কি। একটা দেশের জিডিপি হচ্ছে সেই দেশের মধ্যে অবস্থিত সমস্ত পণ্য, বস্তু, সার্ভিস বা সেবা, এটার যোগফল। যে দেশে যত উন্নত সে দেশের জনগণ তত বস্তু এবং সেবা উৎপাদন করে এবং ভোগ করে। সরকারের মধ্যে থেকে একটা ভাগ কর হিসাবে আদায় করে, নিজের এজেন্ডা অনুযায়ী সেটা খরচ করে। আরেকটা রাস্তা হচ্ছে সরকারের আছে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সেক্টর থেকে লোন নেওয়া। এই লোনের ইনস্টলমেন্ট পরে সরকারকে করের টাকা থেকে শোধ করতে হয়। ফাইনাল একটা রাস্তা আছে সরকারের কাছে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ যে কোনো বিল পরিশোধের জন্য টাকা ছাপানো। কিন্তু এর ফলে মুদ্রার মান, ইনফ্লেশন হয়, আমরা জানি মুদ্রাস্ফীতি হয়। ইনফ্লেশন এক ধরনের ট্যাক্স কিন্তু, যার মাধ্যমে সরকার দেশের জিডিপির একটা অংশ নিজে পকেটস্থ করে। এই করের জন্য পার্লামেন্ট অথবা আইনসভার কোনো বিল পাস করানো লাগে না। সরকারের বাজেটে দুই ধরনের বাজেট থাকে, একটা বাজেট রাজস্ব খাত আর একটা বাজেট উন্নয়ন খাত। করের টাকা দিয়ে সরকার প্রশাসন, প্রতিরক্ষা, বিদ্যমান স্থাপনার ভরণ পোষণ, আগের ঋণের সুদ পরিশোধ এবং অন্যান্য খরচ চালায়। এটা রাজস্ব খাত বা অপারেটিং এক্সপেন্ডিচার। এরপরে কিছু সারপ্লাস থাকলে সেটা প্লাস সরকার দেশি বিদেশি সেক্টর থেকে ঋণ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে উন্নয়নমূলক প্রজেক্ট গ্রহণ করে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।